গল্পের নাম চিত্তবিদ্ধ প্রেমতত্ত্ব। লেখিকা এমিনে হানয়াদে। পর্ব ৮। ঋত্বিক বেরিয়ে যাওয়ার পরও ক্যাফের গুমোট আবহাওয়া যেন সহজ হল না। দরজার ছোট ঘণ্টাটা একবার টুং করে শব্দ করে থেমে গেল, কিন্তু অরার কানের পর্দায় তখনও ঋত্বিকের সেই গম্ভীর ধমক আর প্রেম সম্বোধনটা প্রতিধ্বনিত হচ্ছে। ক্যাফের টিমটিমে হলুদ আলোয় অরা পাথরের মূর্তির মতো বসে রইল। তার সামনে পড়ে আছে আধখাওয়া কফির কাপ, যার উপর থেকে এখনও পাতলা ধোঁয়া উঠছে। সেই ধোঁয়ার কুণ্ডলিতে অরা যেন নিজের অনিশ্চিত ভবিষ্যৎ দেখতে পেল। একটু আগেই যে মানুষটা তাকে থাপড়ে দাঁত ফেলে দেওয়ার হুমকি দিল, সেই আবার অবলীলায় বলে গেল, চাই তো শুধু তোকেই। এক অদ্ভুত বৈপরীত্য। সে কি কোনো রক্তমাংসের মানুষ, নাকি এক পৈশাচিক গোলকধাঁধা? অরা তার দুহাতে মুখ ঢাকল। সিডারু ও পুরুষালী মিশ্রিত সুগন্ধিটা এখনও তার নাকে লেগে আছে, যা তাকে বারবার মনে করিয়ে দিচ্ছে যে এই নির্জন ক্যাফেতে কিছুক্ষণ আগে এক উন্মাদ ঝড়ের তাণ্ডব বয়ে গেছে। রাত ১০টা বাজার ঠিক ১০ মিনিট আগে মিস্টার ব্রাউন ক্যাফেতে ফিরে এলেন। অরার বিধ্বস্ত চেহারা দেখে তিনি কিছুটা ভ্রুকুটি করলেন, তবে সারাদিনের ধকল ভেবে খুব একটা উচ্চবাচ্য করলেন না। অরা যন্ত্রের মতো ক্যাফে পরিষ্কার করল, তারপর নিজের নীল রঙের অ্যাপ্রনটা খুলে আলোনায় ঝুলিয়ে দিল। মিস্টার ব্রাউন তাকে সাহায্যস্বরূপ কিছু ডলার পারিশ্রমিক হিসেবে দিয়ে বললেন, আগামীকাল সময়মতো চলে এসো। আর শোনো, একা যেতে পারবে তো? অরা ম্লান হেসে মাথা নাড়ল। সে জানে এই শহরে তার আপন বলতে কেউ নেই, অথচ এক অদ্ভুত অধিকারবোধ নিয়ে কেউ একজন তার ছায়ার উপর নজরদারি করছে। ক্যাফে থেকে বেরিয়ে অরা নির্জন রাস্তায় পা রাখল, তখন লস অ্যাঞ্জেলেসের আকাশটা অনেকটা পরিষ্কার। নিয়ন আলোগুলো মিটমিট করে জ্বলছে। সে দ্রুত পায়ে হোটেলের দিকে হাঁটতে লাগল। প্রতিবার কোনো বাইকের শব্দ শুনলেই তার বুকটা ধক করে উঠছে, এই বুঝি সেই দানবীয় যমদূতটা আবার তার সামনে এসে দাঁড়াল। হোটেলে ফিরে অরা দরজাটা ভেতর থেকে শক্ত করে লক করে দিল। বাইরের ওই উন্মাদ শহরটার চেয়ে এই চার দেয়ালের বন্দিত্ব ঢের ভালো। সে জানালার ধারে গিয়ে দাঁড়াল। বহুতল ভবনের উপর থেকে পুরো শহরটাকে এক চিলতে আলোর সমুদ্র মনে হয়। কিন্তু এই জৌলুসের নিচে যে কতটা অন্ধকার লুকিয়ে আছে, তা অরা আজ হাড়হিম করা অভিজ্ঞতায় টের পেয়েছে। হঠাৎ তার মায়ের কথা মনে পড়ল। ঋত্বিক কিভাবে জানল তার মায়ের সাথে তার ঝামেলার কথা? আর ঋত্বিকের সাথে তার মায়ের সম্পর্কটাই বা কী? মাও কি তবে ঋত্বিককে আগে থেকেই চেনেন? অরার মাথায় অসংখ্য প্রশ্ন ভিড় করতে লাগল। সে যদি মায়ের অবাধ্য হয়ে এখানে এসে থাকে, তবে ঋত্বিক কেন তাকে শাসন করার অধিকার দেখাচ্ছে? ঋত্বিক কি তবে অ্যানা উইন্টার্সের কোনো ভাড়াটে লোক? নাকি তার চেয়েও বড় কিছু? না না, এসব সে কি ভাবছে, এমনটা কেন হতে যাবে? অরা এসব ভাবতে ভাবতে নিজের লাগেজের পাশে মেঝেতে বসে পড়ল। তার দুচোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। সে শান্তিতে থাকতে চেয়েছিল, নিজের পরিচয়ে বাঁচতে চেয়েছিল। কিন্তু নিয়তি তাকে এক এমন মানুষের সামনে দাঁড় করিয়ে দিয়েছে, যার কাছে না বলার কোনো অবকাশ নেই। রাত যখন নিঝুম, তখন অরার ফোনে একটা আননোন নাম্বার থেকে মেসেজ এল। কাঁপা কাঁপা হাতে অরা ফোনটা হাতে নিল। মেসেজ বডিতে মাত্র কয়েকটা শব্দ। স্লিপ টাইট, প্রেম। ডোন্ট ট্রাই টু বি টু স্মার্ট টুমরো। আই হেট ওয়েটিং। অরা ফোনটা আছাড় দিয়ে বিছানায় ছুঁড়ে দিল। লোকটা কি অন্তর্যামী? সে কিভাবে জানল অরা এখন জেগে আছে, আর ফোন নাম্বারটাই বা কোথায় পেল? এক তীব্র আতঙ্কে অরার শরীর রিরি করে উঠল। সে বুঝে নিল, এই হোটেল রুমটাও আসলে কোনো নিরাপদ আশ্রয় নয়, বরং হৃত্বিকের তৈরি এক স্বচ্ছ কাচের খাঁচা, যেখানে সে অরাকে বন্দি করে পর্যবেক্ষণ করছে। সেদিন রাতে অরার আর ঘুম হল না। সে শুধু ভাবল, কাল যখন হৃত্বিক আসবে তখন সে কি করবে? পালানোর কোনো পথ কি আদৌ খোলা আছে? নাকি এই শহরের প্রতিটা অলিগলি হৃত্বিকের হাতের তালুর মতো চেনা? অন্ধকার ঘরে একা বসে অরা অনুভব করল, সে এক এমন ঝড়ের কবলে পড়েছে যা তাকে ধ্বংস না করে শান্ত হবে না। আর সেই ঝড়ের নাম ঋত্বিক স্যানাল। অরা আয়নার সামনে গিয়ে দাঁড়াল। তার ফ্যাকাশে মুখ, চোখের নিচে কালচে দাগ। সে বিড়বিড় করে নিজেকেই বলল, আমি হার মানব না। ঋত্বিক স্যানাল যদি উন্মাদ হয়, তবে আমি সেই উন্মাদের বিনাশ হব। কিন্তু কারো দয়ায় অন্তত বাঁচব না। কিন্তু আয়নার প্রতিবিম্বটা যেন তাকে বিদ্রূপ করে হাসল। অরা আশ্চর্য হল। নিজের প্রতিবিম্বই তাকে বিদ্রূপ করছে? কারণটা অরা নিজেও জানে না। ভোরের ধূসর আলো লস অ্যাঞ্জেলেসের আকাশকে যখন সবেমাত্র স্পর্শ করেছে, অরার দুচোখের পাতা তখনও এক হয়নি।
জানালার ভারী পর্দাটা সরিয়ে সে নির্নিমেষ চেয়ে রইল বাইরের ধু ধু করা রাজপথের দিকে। রাতের সেই মায়াবী নিয়ন আলোগুলো এখন ম্লান, চারদিকে এক শান্ত অথচ রহস্যময় নীরবতা। ঋত্বিকের সেই মেসেজটা পাওয়ার পর থেকে অরার মনে হচ্ছে তার প্রতিটি নিঃশ্বাসের উপর কেউ অদৃশ্য এক পাহারা বসিয়ে রেখেছে। নিজের অজান্তেই সে বারবার তার কবজিটা স্পর্শ করছিল, যেখানে গতরাতে ঋত্বিকের আঙুলের শক্ত চাপ লেগেছিল। সেই স্পর্শের স্মৃতি যেন আগুনের মতো তার চামড়ায় বিঁধে আছে। সকাল ৮টা বাজতেই অরা নিজেকে প্রস্তুত করে নিল। সাদা রঙের একটা ঢিলেঢালা শার্ট আর ডেনিম প্যান্টের উপর সেই নীল অ্যাপ্রনটা ব্যাগে পুরে সে হোটেলের নিচে নেমে এল। আজ আর ট্যাক্সি নিল না সে, বরং পায়ে হেঁটেই ক্যাফে দ্য সুইট ক্যাফের দিকে রওনা দিল। ভোরের তপ্ত হাওয়া আর সমুদ্রের লোনা গন্ধের মিশেল অরার মনে এক অদ্ভুত অস্থিরতা জাগিয়ে তুলছে। ক্যাফেতে পৌঁছাতে আজ কিছুটা দেরিই হয়ে গেল। মিস্টার ব্রাউন ইতিমধ্যেই কপাট খুলে কফি বিন পরিষ্কার করতে শুরু করেছেন। অরাকে দেখে তিনি কেবল একবার চশমার উপর দিয়ে তাকালেন, কিন্তু কোনো প্রশ্ন করলেন না। অরা নিঃশব্দে কিচেনে গিয়ে নিজের কাজ শুরু করল। কফি মেকারের ঘরঘর শব্দ আর বাষ্পের কুণ্ডলীর মাঝে সে বারবার নিজেকে শান্ত করার চেষ্টা করছিল। কিন্তু তার অবচেতন মন বারবার ঘড়ির কাঁটার দিকে তাকাচ্ছিল। কাল রাতে ঋত্বিক বলেছিল সে আসবে। আর উন্মাদ পুরুষ ঋত্য যখন যা কিছু বলে, তখন সেটা কোনো অনুরোধ থাকে না, বরং অমোঘ নির্দেশে রূপান্তর হয়। ঘড়ির কাঁটায় যখন 10টা বাজল, ঠিক তখনই ক্যাফের দরজার ঘণ্টাটা প্রবলভাবে বেজে উঠল। অরা তখন কাউন্টারের নিচে কাপগুলো সাজিয়ে রাখছিল। সেই পরিচিত ভারী পদশব্দটা শুনেই তার বুকটা ধক করে উঠল। সেই সিডারউড আর পুরুষালী উগ্র সম্মোহনী সুবাসটা মুহূর্তের মধ্যে ক্যাফের বাতাস দখল করে নিল। অরা মাথা তুলতেই দেখল ঋত্বিক দাঁড়িয়ে আছে। আজ তার পরনে কোনো রাইডার স্যুট নেই। ফর্মাল কালো প্যান্টের সাথে ধবধবে সাদা রঙের ফিটেড শার্ট, যার হাতাগুলো কনুই পর্যন্ত গোটানো। বুকের অগ্রভাগের দুটো বোতাম সম্পূর্ণ খোলা, ভেতরের ফর্সা বলিষ্ঠ ত্বক উন্মুক্ত। ডিসেন্ট লুকেও অদ্ভুত রকমের বেপরোয়া লাগছে তাকে। কাঁধ পর্যন্ত ছোঁয়া চুলগুলোও খানিক এলোমেলো। কবজিতে একটা কালো ব্রেইডেড লেদার ব্যান্ড আর চোখে সেই কালো সানগ্লাস। মাস্ক নেই আজ, তাই তার উদ্ধত মুখাবয়বটা আরও বেশি প্রখর হয়ে ধরা দিচ্ছে। সে কাউন্টারের উপর দুহাত রেখে অরার দিকে সামান্য ঝুঁকে এল। তার চাউনিতে এক দেখা দিল স্পষ্টত অধিকারবোধ। বলেছিলাম না আমি অপেক্ষা করা ঘৃণা করি? 10 মিনিট লেট করেছিস, প্রেম ঘ। ঋত্বিকের হাস্কি কণ্ঠস্বরটা ক্যাফের নিস্তব্ধতাকে চিরে দিল। অরা নিজের কাঁপুনি আড়াল করে অবজ্ঞাভরে বলল, আমি আপনার জন্য আসিনি। এটা আমার কর্মস্থল, আর আমার দেরি হওয়া বা না হওয়াটা মিস্টার ব্রাউনের দেখার বিষয়। আপনি কফি খেতে এলে বসুন, অর্ডার দিন ঘু। ঋত্বিক এক পাক্ষিক হাসল। সে অরাকে উপেক্ষা করেই কাউন্টারের পেছনে মিস্টার ব্রাউনের দিকে তাকাল। মিস্টার ব্রাউন যেন আগে থেকে কিছু জানতেন, তিনি অরার দিকে তাকিয়ে অত্যন্ত শান্ত গলায় বললেন, অরা, আজ তোমার ছুটি। তুমি মিস্টার জেন্টলম্যানের সাথে যেতে পারো ঘ। অরা স্তব্ধ হয়ে মিস্টার ব্রাউনের দিকে তাকাল। উনি কাকে জেন্টলম্যান বলছে? এই উন্মাদ সাইকো লোকটা জেন্টলম্যান? ছুটি? কিন্তু আমি তো আজ ওভারটাইম করব বলেছিলাম। মিস্টার ব্রাউন, আপনি তো জানেন আমার এই কাজটা কতটা দরকার। মিস্টার ব্রাউন কিছু একটা বলতে যাচ্ছিলেন, কিন্তু ঋত্বিক তার আগেই অরার কবজিটা শক্ত করে ধরল। তার হাতের বাঁধনটা এতটাই প্রবল যে অরা নিজেকে ছাড়িয়ে নেওয়ার বিন্দুমাত্র সুযোগ পেল না। ঋত্বিক তাকে এক প্রকার টেনেই ক্যাফের বাইরে নিয়ে এল। বাইরের প্রখর রোদে অরার চোখ ধাঁধিয়ে গেল। সামনেই দাঁড়িয়ে আছে সেই ব্ল্যাক বমু। আজ সে নিজের বাইক নিয়ে আসেনি। উঠে বস, ঋত্বিকের স্পষ্ট গলায় হুকুম করল। অরা আর্তনাদ করে উঠল। আপনি কি শুরু করেছেন? আমি কোথাও যাব না আপনার সাথে। আমাকে ছেড়ে দিন বলছি। ঋত্বিক অরার কথা কানেই নিল না। সে অরাকে এক প্রকার পাজাকোলা করে গাড়ির প্যাসেঞ্জার সিটে বসিয়ে দিল এবং দ্রুত নিজে ড্রাইভিং সিটে এসে দরজা লক করে দিল। অরা দরজার হ্যান্ডেল ধরে টানাটানি করতে লাগল, কিন্তু সব বিফলে গেল। ঋত্বিক স্টার্ট দিল। গাড়িটা যখন লস অ্যাঞ্জেলেসের মহাসড়ক চিরে বিদ্যুৎ গতিতে ছুটতে শুরু করেছে, অরা তখন ক্লান্ত হয়ে সিটে পিঠ ঠেকিয়ে দিল। তার চোখে জল টলমল করছে। কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? অরা কাপা গলায় জিজ্ঞেস করল। ঋত্বিক সামনের দিকে তাকিয়ে স্টিয়ারিংয়ে হাত রেখে নিস্পৃহ স্বরে বলল, যেখানে তোর থাকা উচিত। লস অ্যাঞ্জেলেস শহরটা রঙিন হতে পারে, কিন্তু এর অলিগলিতে অনেক নেকড়ে ঘোরে, প্রেম।
তোর মা তোকে এখানে একা ছেড়ে দিয়ে হয়তো ভুল করেছেন, কিন্তু আমি সেই ভুলটা হতে দেব না গি। ওরা ফুঁসে উঠল। আমার মা আপনাকে কোনো অধিকার দেননি। আর আপনি বারবার আমাকে প্রেম কেন ডাকছেন? এসব বলা বন্ধ করুন। আমার অসহ্য লাগে। আমার নাম ওরা। বারবার বলার পরও কেন শোনেন না? ইত্তিক ঠোঁট কামড়ে হেসে আওড়াল। প্রেম আমার। ওরার আগে ফুঁসে উঠল। বললাম না এই নামে ডাকবেন না আমায়। আই ডোন্ট লাইক ইট। দ্যাটস হোয়াই আই ডু ইট। তুই রেগে গেলে অনেক কিউট লাগে। গেটস মি হার্ড। ওরা থমকে গেল। এই কথা দিয়ে ঋত্বিক কি বোঝাতে চাইল? কথার ভঙ্গি তো ঠিক মনে হচ্ছে না। এরই মধ্যে ঋত্বিক হঠাৎ ব্রেক কষল। গাড়িটা রাস্তার একপাশে সশব্দে থেমে গেল। সে ওরার দিকে সম্পূর্ণ ঘুরে বসল। হুট করেই সম্পূর্ণ হেতটাই যেন পরিবর্তন হয়ে গেল। তার দ্বিবর্ণের চোখ দুটো এখন আগুনের মতো জ্বলছে। সে ওরার গাল দুটো এক হাতে চেপে ধরে খুব কাছে মুখ নিয়ে এল। তোর নাম কি সেটা দিয়ে আমার কিছু যায় আসে না। আমার কাছে তুই শুধুই আমার প্রেম। আর তোর মা আমাকে অধিকার দিয়েছেন কি না সেটা জানার জন্য তোকে অনেক অপেক্ষা করতে হবে। এইটুকু ধৈর্য ধরতে পারবি না তুই? আপাতত এটুকুই জেনে রাখ, পুরো দুনিয়া উলটপালট হয়ে গেলেও তুই কখনো আমার হাত থেকে নিস্তার পাবি না গু। ওরা আর কিছু বলতে পারল না। ঋত্বিকের সেই উন্মাদ চাহনি আর গলার স্বরের তীব্রতায় সে যেন পাথর হয়ে গেল। গাড়িটা আবার চলতে শুরু করল। গাড়ির এসির শীতল বাতাসও ওরার মনের ভেতরের দহন শান্ত করতে পারছিল না। লস অ্যাঞ্জেলেসের হাইওয়ে চিরে বোমু যখন অসম্ভব দ্রুতগতিতে ছুটছে, ওরা তখন জানালা দিয়ে দ্রুতবেগে পেছনে সরে যাওয়া নারকেল গাছ আর আধুনিক স্থাপত্যের দিকে একমনে তাকিয়ে রইল। তার মনে হাজারো প্রশ্ন, ঋত্বিক তাকে কোথায় নিয়ে যাচ্ছে? আবারও তার সেই লিপ্ত ক্যাসেলে নাকি অন্য কোথাও? ঋত্বিক অত্যন্ত নিপুণ হাতে স্টিয়ারিং ঘোরাচ্ছে। তার চোয়াল শক্ত, দৃষ্টি নিবদ্ধ সামনের দীর্ঘ কালো পিচঢালা রাস্তার দিকে। ওরা অনেকক্ষণ মৌন থেকে অবশেষে তীক্ষ্ণ গলায় বলল, আমি কোনো ব্যক্তিগত সম্পত্তি নই যে আপনি যখন খুশি তুলে নিয়ে যাবেন। আপনি যদি আমাকে কোনো বাড়িতে আটকে রাখার কথা ভাবেন তবে ভুল করছেন। আমি চিৎকার করে পুলিশ ডাকব। ঋত্বিক ওরার হুমকির জবাবে একবার আর চোখে তাকাল। তার ঠোঁটের কোণে সেই পরিচিত অবজ্ঞার হাসি। সে শান্ত গলায় বলল, তোর ওই ফ্যাসফ্যাসে চিকেন গলায় চিৎকার করলে লস অ্যাঞ্জেলেসের ট্রাফিক পুলিশও ফিরে তাকাবে না, প্রেম আমার। আর তোকে কোনো খাঁচায় বন্দি করার রুচি আমার নেই। খাঁচায় তো নাদান পাখি বন্দি করা হয়, তোকে তো আমি বাজপাখি বানাতে চাই। ওরা ভ্রুকুটি করল। বাজপাখি? কথাটার মানে সে বুঝতে পারল না। প্রায় আধা ঘণ্টা পর গাড়িটা লস অ্যাঞ্জেলেসের মূল শহর ছাড়িয়ে এক বিশাল এবং অভিজাত শিক্ষা প্রতিষ্ঠানের ফটকের সামনে এসে থামল। ফটকের উপর রূপালী অক্ষরে জ্বলজ্বল করছে, উখলা, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস। এটিকে বিশ্বের সেরা পাবলিক ইউনিভার্সিটিগুলোর একটি হিসেবে গণ্য করা হয়। ওরা বিস্ময়ে বিমু হয়ে গেল। সে ভাবল ঋত্বিক তাকে হয়তো কোনো পঙ্কিল পথে নিয়ে যাবে, কিন্তু এটা তো ভার্সিটি। গাড়ি থেকে নেমে ঋত্বিক ওরার জন্য দরজা খুলে দিল। তার চোখের সানগ্লাসটা কপালে তুলে সে গম্ভীর স্বরে বলল, নেমে আয়। ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকিস না গি। ওরা যন্ত্রের মতো নামল। তার সাদা গাউনে তখনও ধুলোর আস্তর, অথচ চারপাশের ছাত্রছাত্রীরা কৌতূহলী চোখে এই দৃশ্য দেখছে। ঋত্বিক ওরাকে নিয়ে সরাসরি অ্যাডমিশন বিল্ডিংয়ের দিকে হাঁটা দিল। করিডোর দিয়ে যাওয়ার সময় শত শত জোড়া চোখ তাদের অনুসরণ করছিল, কারণ ঋত্বিক স্যানাল এই শহরের এক কিংবদন্তি, একই সাথে এই ভার্সিটির সাথেও সে ওতপ্রোতভাবে জড়িত এক বিশেষ পরিচয়ে। ফলে তাকে এভাবে বেপরোয়া রূপে ক্যাম্পাসে দেখা পাওয়াটা মোটেও সাধারণ ঘটনা নয়। অ্যাডমিশন ডিনের ঘরের সামনে গিয়ে ঋত্বিক কোনো অনুমতি ছাড়াই ভেতরে ঢুকল। ডিন সাহেব বয়স্ক মানুষ, তিনি ঋত্বিককে দেখে কিছুটা বিচলিত হয়ে সোজা হয়ে বসলেন। ঋত্বিক ওরার ফাইলটা, যা সে কিভাবে জোগাড় করেছে ওরা নিজেও তা জানে না, ডিনের টেবিলের উপর সশব্দে রাখল। চেয়ার টেনে নিজেই গা এলিয়ে দিয়ে আয়েশি ভঙ্গিতে বসে পড়ল। আই ওয়ান্ট হার ইন দ্য আর্কিটেকচার ডিপার্টমেন্ট। ইফেক্টিভ ইমিডিয়েটলি। ঋত্বিকের কণ্ঠস্বর কোনো অনুরোধ নয়, স্পষ্টত আদেশ। পাশে দাঁড়িয়ে থাকা ওরা অবাক হল তার এমন আচরণে। ডিন সাহেব চশমা ঠিক করে বললেন, মিস্টার ঋত্বিক, মিড সেমিস্টার চলছে। এই সময় ভর্তি প্রক্রিয়া বেশ জটিল। তাছাড়া ওর ট্রান্সফার পেপার্স। ঋত্বিক ডিনের মুখের উপর ঝুঁকে পড়ল।
তার কণ্ঠস্বর নিচু কিন্তু হারহিম করা হাসকি। আমি এখানে আইন শুনতে আসিনি। সো প্লিজ ডোন্ট ট্রাই টু টিচ মি দল। পেপারওয়ার্কের যেটুকু ইস্যু আছে বিকেলের মধ্যে আমার অফিস ওটা পূরণ করে ফেলবে। আমি চাই ও এখানে পড়াশোনা করবে, দ্যাটস ইট কি। ওরা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। ইত্তিক তাকে ভার্সিটিতে ভর্তি করিয়ে দিচ্ছে। যে পড়াশোনাটা তার স্বপ্ন ছিল, যেটা মায়ের নানান আচরণে প্রায় বন্ধ হতে বসেছিল, এই অচেনা শহরে এসে সে নিজেও বুঝতে পারছিল না বেঁচে থাকার টাকা জোগাড়ই যদি না হয় তাহলে পড়াশোনাটা কিভাবে করবে, আর এখন সেই স্বপ্নটা আজ এই রুক্ষ মানুষটার হাতে পূরণ হচ্ছে। ওরা পাশ থেকে চাপা স্বরে বলল, আপনি এটা কেন করছেন? আমার স্বপ্ন পূরণ করার দায়িত্ব আপনার নয়। ইত্তিক পেছনে ফিরে ওরার দিকে একবার তাকাল। সেই নীলবাদামি দ্বিবর্ণের চোখে এক ক্ষণস্থায়ী কোমলতা ফুটে উঠলেও পরক্ষণেই তা আবার কঠোর হয়ে গেল। অতঃপর চাপা স্বরে বলল, বাহিরে যা, তুই প্রয়োজন পড়লে ডাকবু। ওরা ভ্রু কুঁচকে ফেল। রাগ, বিস্ময়, তিক্ততা সব একই সাথে মিশ্রিত হচ্ছে। সে বিরক্ত হয়েই রুম থেকে বেরিয়ে গেল। ওরা চলে যেতেই ঋত্বিক ডিনকে উদ্দেশ্য করে বলল, ওর যাবতীয় ফি এবং স্কলারশিপের ঘাটতি আমার অ্যাকাউন্ট থেকে ডিডাক্ট হবে। তবে একটা শর্ত, ও যেন জানতে না পারে ওর পেছনে কে টাকা দিচ্ছে। ও জানবে ও মেরিট স্কলারশিপে পড়ছে গিয়ে। ডিন সাহেব মাথা নাড়লেন। ইত্তিক আরও কিছু আলাপ আলোচনা শেষে বাহিরে বেরিয়ে এল। ওরা রুমের পাশেই গম্ভীর মুখে পায়চারি করছিল। ইত্তিক কোনো কথা না বাড়িয়ে তাকে নিয়ে ক্যাম্পাসের বিশাল লনের এক কোণে এসে দাঁড়াল। এদিকটায় লোকজন নেই বললেই চলে। ইত্তিক ওরার খুব কাছে এল। ওরা ঘাবড়ে গেলেও সিডারউডের ঘ্রাণটা আবার রমণীকে আচ্ছন্ন করে ফেল। ইত্তিক ওরার কপাল ছুঁয়ে থাকা এক গুচ্ছ চুল কানে গুজে দিয়ে বলল, লিসেন প্রেম, তুই লস অ্যাঞ্জেলেসে এসেছিস নিজেকে প্রুফ করতে। ওয়েট্রেস হয়ে নয়, নিজেকে একজন এডুকেটেড অরোরা হিসেবে গড়ে তোলগু। ইত্তিক থেমে আবারও গলায় জোর দিয়ে হাস্কি টোনে বলল, তুই আমার প্রেম। তুই পড়াশোনা করবি, লাইব্রেরিতে থাকবি, নিজের জীবনটাকে এক্সপ্লোর করবি, আমি তোকে এভাবেই দেখতে চাই। ওই ক্যাফেতে যাওয়ার ভূত যেন মাথা থেকে নেমে যায়। জাস্ট স্টে ওয়ে ইউ বিলং। কোনো সস্তা ক্যাফেতে কফি বানানো তোর কাজ নয়, দ্যাটস নট ইয়োর প্লেস। মাইন্ড ইট বেবস। ওরা এবার ফুপিয়ে উঠল। তার দুচোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে কম্পিত গলায় বলল, আপনি কেন আমাকে এত প্রাধান্য দিচ্ছেন হিত্তো? আপনি কে বলুন তো? ইত্তিক এক চিলতে মুচকি হাসল। ওরার চোখের জল নিজের বুড়ো আঙুল দিয়ে মুছে দিল। স্পর্শে আজ আর কোনো কঠোরতা নয়, বরং এক গভীর আশ্বাস অনুভূত হল। সে ফিসফিস করে বলল, আমি তোর রক্ষক নাকি ভক্ষক সেটা সময় বলবে। আপাতত তুই এই ভার্সিটির স্টুডেন্ট। হোস্টেলে থাকার ব্যবস্থা করে দিয়েছি, হোটেলেও থাকতে হবে না আর কি। ওরা বুঝতে পারল না সে হাসবে না কাঁদবে। ইত্তিক স্যানাল নামের এই মানুষটা একাধারে তাকে ধমক দেয়, আবার কখনো তার স্বপ্নের সিঁড়িও তৈরি করে দেয়, আবার কখনো বা নিজের উন্মাদনায় তাকে পাগল করে ছাড়ে। ইত্তিক শেষবারের মতো ওরার মাথায় হাত দিয়ে গা বাদামি চুলগুলো খানিকটা এলোমেলো করে দিয়ে ফিসফিস করে হাস্কি টোনে বলল, এত ভাবনা চিন্তার কিছু নেই। ঈশ্বর প্রেমকে পাঠিয়েছে তার ঋত্যের জন্য। সো জাস্ট রিল্যাক্স অ্যান্ড ট্রাস্ট মি। ঋত্য যতদিন বেঁচে থাকবে ততদিন প্রেমের কিচ্ছুটি হবে না গু। ওরা রুদ্ধবাক দৃষ্টিতে ঋত্বিককে দেখতে থাকে। ওই দ্বিবর্ণের চোখ দুটোর সম্মোহনে সে যেন ক্রমশই অতল গহীনে তলিয়ে যাচ্ছে। ঋত্বিক তার দিকে ঝুঁকে দুহাতে রমণীর মুখখানা আঁকড়ে ধরে আবারও বলে, প্রেম, এত কি ভাবছিস বলতো? তোর ভাবনার দায়িত্বটাও না হয় আমার উপর ছেড়ে দে। আমি সব সামলে নেব তো। একটু ভরসা রাখ আমার উপর। ওরা আর একটা শব্দ করতে পারল না। তার গলায় কি যেন কাটার মতো আটকে আছে। ইত্তিক মৃদু হেসে তাকে ছেড়ে দিল। দুপা পিছিয়ে গিয়ে মুচকি হেসে বলল, নিজের খেয়াল রাখিস। সি ইউ সুন বেবস। ইত্তিক আর থামল না। গাড়ির দিকে এগোতে এগোতে পেছনের দিকে না তাকিয়ে হাত তুলে বিদায় জানাল। বাইকের ইঞ্জিনের মতো বিএমডব্লিউর গর্জন তুলে উন্মাদ পুরুষ তার ক্যাম্পাস ছাড়ল। সবটাই নিশ্চল হয়ে দেখে গেল ওরা। গল্পটা কেমন লাগলো অবশ্যই বলে যাবেন।